একাই ১০০ ধারাবাহিকের প্রথম পর্বের দ্বিতীয় ভাগ নিয়ে আজকের আমাদের উপস্থাপনা। আমাদের সাথে আছেন শ্রী রথীন্দ্রনাথ দাস, আমাদের সকলের প্রিয় রাইডার। আজকে ওনার থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব বন, জঙ্গল এবং ট্রাইবদের সম্পর্কে। যে কোনো রাইডে বেরোনোর আগে এই তথ্যগুলো জেনে নিয়ে আমাদের বেরোনোটা ভীষণভাবে দরকার। জলাশয় যেখানে কুমির আছে সেখানে আপনার থেকে 50 ফুট দূরে কুমির রয়েছে। কুমিরের ধরুন নোজটা দেখা যাচ্ছে, বা কুমির হয়তো কোনো পাথরের উপরে বসে আছে, আপনি দেখছেন। সেখানে আপনি জলের উপরে দাঁড়িয়ে থাকুন, কুমির আসবে। কেননা কুমিরের খাদ্য হচ্ছে চার পেয়ে জন্তু, গরু বা অন্য আদার্স কোনো অ্যানিম্যাল। কুমির ওটাকেই টার্গেট করে। কিন্তু ওই জলের মধ্যে কুমিরের ম্যান ক্রোকোডাইল কনফ্লিক্টে যা যা রেকর্ড আছে, তাতে তারাই ক্রোকোডাইলের শিকার হয়েছে যারা পুকুরে কোনো কাজ করে, নদীতে কোনো কাজ করতে গেছে, স্নান করতে গেছে, গা ধুতে গেছে, বা গরুকে অনেক সময় স্নান করাতে নিয়ে যায়, ছাগলকে স্নান করাতে নিয়ে যায়। প্যাটার্নটা হচ্ছে যে যদি আমি দুবার দাঁড়িয়ে থাকি জলের মধ্যে, তুমি আসার চান্স 95% নেই। কিন্তু যখনই আমি নিচু হব, আমি নিচু হয়ে হয়তো হাত মানে চার পেয়ে প্যাটার্নটা যখনই আসবে, ওই যে চার পেয়ে প্যাটার্নের মতো যখন একটা ও ফিল করবে, তখনই আস্তে করে জলে নেমে এসে এটা এটা কুমির নিয়ে কাজ করা আমার কিছু পরিচিত, মানে ফরেস্টের মানুষ বা কিছু এনজিও মানুষ আছে যাদের কাছ থেকে আমার একটু জান। তো যাই হোক, সেখানে আর সেদিনকে নামা হয়নি, দেশলাই বাঁচিয়ে দিই। এরকম অনেক ছোট 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 আচ্ছা, জঙ্গলে রাইড করতে গেলে কোন জিনিসটা জঙ্গলে রাইড করতে গেলে এটা নিয়ে ম্যাক্সিমাম, এটা আমি বলতেই পারি, এটা মানে প্রচুর আমাদের কলকাতার গ্রুপ আছে যারা জঙ্গলে ক্যাম্প করে, জঙ্গলে রাইড করে। জঙ্গলের নিয়মটা আলাদা। হাই রোড দিয়ে গাড়ি চালাই তখন একটা পুলিশের নিয়ম থাকে, জঙ্গলের নিয়মটা পুরোপুরি আলাদা। পুলিশের ওখানে নিয়ম চলে না, প্রকৃতির নিয়ম সব ওখানে প্রকৃতির নিয়ম। জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ারের মধ্যে একটাই খাদ্য খাদকের সঙ্গে। তো এর আগে প্রচুর গ্রুপ মেম্বারদের সাথে আমার এই নিয়ে বাদ হয়। সেটা হচ্ছে জঙ্গলের মধ্যে যখনই আমি গাড়ি চালাবো, তখন আমি এমন একটা স্পিডে গাড়ি চালাবো যেটা আমার কন্ট্রোলে। তাতে আমরা এক একদিন গাড়ি চালাই, কেউ হয়তো 80 স্পিডেও আমরা গাড়িটাকে কন্ট্রোল করে নিতে পারি, কেউ আমরা 40 স্পিডেও সেটা করতে পারি না। মানে কন্ট্রোল থাকাটা সব থেকে বেশি হ্যাঁ, তো আমার যে স্পিডটাতে আমার কন্ট্রোল থাকবে, আমি সেই স্পিডটাতেই গাড়ি চালাবো। কেন জঙ্গলের মধ্যে কখন কি জন্তু বেরিয়ে আসবে এটা কেউ জানে না। আর জঙ্গলটাকে তো উপভোগ করাও দরকার। জঙ্গলের একটা আলাদা গন্ধ আছে, একটা আলাদা স্মেল আছে। আপনি কি 50, 60, 70-এ যদি জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে যাই, তাহলে আর সেই গন্ধটাও আমি পাবো না। তো জঙ্গলের মধ্যে গন্ধ আছে, জঙ্গলের মধ্যে কিছু পোকা আছে যাদের আওয়াজ আছে, এগুলো মানে শব্দ, গন্ধ, ফিল বর্ণ, ফিল করার একটা ব্যাপার। তিনটে মাত্রা। হ্যাঁ, যেমন চোখ চোখ বন্ধ করে যদি আমাকে অন্তত, হয়তো এরকম আরো কিছু মানুষের হয়তো তারাও এটা ফিল করতে পারে, আমাকে চোখ বন্ধ করে একটা জঙ্গলে নিয়ে গেলে আমি ফার্স্ট নাক নিয়ে বুঝতে পারি যে জঙ্গল, তারপরে কানে বুঝতে পারি যে জঙ্গল। কেননা জঙ্গলে, যে কোনো জঙ্গলে গেলে একটা, আমরা অনেকে এটা ভুল করি, আমরা চিঠি পোকা বলি। চিঠি পোকা না, ওটা সিকাটা। ওই পোকাটার নাম হচ্ছে সিকাটা। জঙ্গলের ওই পোকাটা হচ্ছে জঙ্গলের সমস্ত জীব জগতের মানে স্যারেলাক বলা যায়। আচ্ছা, মাংসাশী প্রাণীগুলো, ম্যামালস একটু বাদ দিলাম। ম্যামালস এর মধ্যে বাদর, বাদর অনেক সময় খায়। সেটা হচ্ছে বাচ্চা হলে যেরকম প্রথম স্যারেলাক খাওয়ানো হয়, স্যারেলাক বা নেস্টামো যাই বলবে। জঙ্গলের পোকা মাকড় পাখি এরা প্রথমে ওটাই খায়, আর তারপরে অন্য কিছু ধরে, অন্য কিছু মারতে শেখে, শিকার করতে শেখে। প্রথমে ওদের খাওয়া হয়। প্রথম খাবার ওটাই। শিকাটা একটা চিঠি পোকার মতো, একটা খুব গভীর ঘন আওয়াজ হয়। যেটা জঙ্গলে গেলেই একটা আওয়াজ পাওয়া যায়, একটা কনস্ট্যান্ট একটা আওয়াজ হয়ে চলেছে। ওটা হচ্ছে শিকাটার টানা ঝাপটানোর আওয়াজ। আচ্ছা, শিকাটার ডাক না, সুপারসনিক শব্দেও আমটাকে সুপারসনিক সাউন্ড করে। এত ফাস্ট ডানাটা ঝাপটায়, যার জন্য এই আওয়াজটা হচ্ছে।
তো এই জিনিসগুলো এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি একটা জায়গা, আরেকটা জিনিস জঙ্গলের মধ্যে অনেকে দাঁড়িয়ে ছবি তোলে, এটা একদম উচিত জঙ্গলের মধ্যে মেনটেন করা উচিত। বিশেষ করে যে জঙ্গলে হাতি আছে, এটা যদি জানা থাকে যে এই জঙ্গলটা হাতির জন্য বিখ্যাত, তাহলে জঙ্গলের মিডল ধরে যাওয়াই ভালো। কারণ কখন একটা পাল বা একটা সিঙ্গেল হাতি হঠাৎ করে রাস্তায় উঠে আসবে, যেটা বুঝতে পারবো না। কারণ মাঝখানে থাকলে দু সাইডে একটি জায়গা পাওয়া যায়, একটা সেফ প্যাসেজ পাওয়া যায়, গাড়িটাকে এদিক বা এদিকে নেওয়া হয়। তারপরে জঙ্গলের যেখানে সেখানে এখন একটা ট্রেন চলছে, টেন্ট লাগিয়ে থাকা, অবশ্যই লোকালিটি মানে জনবসতি আছে তার আশেপাশেই থাকা উচিত। লোকাল ভিলেজের যেগুলো আছে তাদের সঙ্গে কথা বলে থাকা উচিত। তাদের যদি কোনো প্রবলেম থাকে ওখানে টেন্ট লাগানো, সেটাকে সম্মান করা উচিত। রিসেন্ট যেটা বেলপাহাড়ি ওইদিকে হয়ে গেল, কারণটা কি ছিল? কারণটা ছিল লোকাল ছেলেগুলো ওখানে না করেছিল, বলেছিল তো দূরে গিয়ে করো। তার একটাই কারণ হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা সকালবেলা, ওদের তো বাড়িতে পায়খানা মতন নেই, ওটাই পিছনে একটা খাল আছে, ওরা ওখানে সকালবেলা মানে প্রাতঃকৃত্য করার জন্য ওরা যায়। তো এই কারণেই লোকাল মানুষগুলো বারণ করেছিল যে আপনারা এখানে করবেন, আপনারা দূরে গিয়ে ওদেরকে বলেছিল যে টেন্ট লাগানো, শোনেনি। যাই হোক, ওই রাত্রিবেলা একটা বাজে ঘটনা ঘটে যায়, ওদের গাড়ির চাকা খুলে নিয়ে খালে ফেলে দেয়। আচ্ছা। তা ইমেজ বদনাম, তারপরে কলকাতা শহরে তাদের এগেনস্টে অনেক রকম বদনাম ছড়ানো হয়, এগুলো উচিত নয়। কিছু কিছু ঘটনা আছে যেগুলো আনএক্সপেক্টেড, আমরা আশাও করি না, আনএক্সপেক্টেড এন্ড কিন্তু এরকম আনওয়ান্টেড, হয়ে যায়। চাই না আমরা। কোনোই চাই না যে আমরা যেখানে যাচ্ছি সেখানে সেখানকার কমিউনিটির সাথে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, এটা আমি সমস্ত রাইডারদের বলবো, একা ঘোরো বা গ্রুপে ঘোরো, কোনো ট্রাইবাল কমিউনিটিসে ভিলেজে যখন ঘুরছো, তখন এফটিআইসি ফুল ফর্মটা এক্ষুনি আমার মনে পড়ছে না, একটা এফটিআইসি রুলস আছে। কোনো ট্রাইবাল কমিউনিটির ছবি তোলার আগে সেই কমিউনিটির থেকে এফটিআইসি করানো দরকার, কমিউনিটি প্রধানের। কমিউনিটি প্রধান তো জেনারেলি হয় না, এটা এই এফটিআইসি সাইনিং অথরিটি আছে লোকাল পুলিশ স্টেশনে বা লোকাল পঞ্চায়েতের বা লোকাল কোনো জনপ্রতিনিধি, লোকাল প্রশাসনের এই সাইনিং অথরিটি গুলো আছে, এবং অবশ্যই ওই কমিউনিটির যে প্রধান তার এই সাইনিং অথরিটি আছে। এইটা আমরা এই কারণে জানি, আমরা তো এনজিওতে চাকরি করি, আমাদের কাজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ট্রাইবালদের নিয়ে প্রজেক্ট হয়, এটা একটা আন্তর্জাতিক রুলস, এটা মেনটেন করতে। এটা হয়তো অনেকেই জানেন না, এমনি গিয়ে হ্যাঁ, মানে আজকে ট্রাইবালদের আমি ছবি ঘুরতে তোলা। গেলাম, ঘুরতে গিয়ে আমি ট্রাইবাল কিছু মানুষের মহিলাদের ছবি তুললাম, তোলার পরে সেটা যখন পাবলিক ফোরামে হুম। পোস্ট করছি, তখন কেউ না কেউ ওই ছবিটার এগেনস্টে এটা দেখতে চাইতে পারে। তোমার কি এফপিআইসি সাইন করানো আছে? এবার যদি সেটা দেখাতে না পারি, আমি এফপিআইসি ফুল ফর্মটা দিয়ে দেবো, ডিটেলসটা মানে কেন এটা করতে হয় এটাও দিয়ে দেবো, অ্যাটলিস্ট একটা লিঙ্ক হ্যাঁ। অ্যাবাউট এফটিআইসি, একটা লিঙ্ক যেন এই ভিডিওতে পোস্ট, এটা সবার জানা দরকার। হ্যাঁ। ধুমধাম করে ছবি তুলে নেওয়াটা উচিত। অনেক সময় আমি তো মুখে বললাম যে আপনাদের একটা ছবি তুলছি, এই ছবিটা তুলে একটু অন্যভাবেই বলছি কথাটা, যে এটা নেবেন না। ট্রাইবাল মহিলাদের তো ড্রেসের প্যাটার্ন গুলো অন্যরকম, তাহলে তো আমি একটা না, স্বাভাবিক, আমরা মানে শহরে যেভাবে পোশাক আশাক করি এবং ওনারা করেন, এটা এক না। ওনাদের প্রাইভেসি আপনাদের একটা ইন্ডিকেশন মানে ট্র্যাডিশনাল। ট্র্যাডিশন, আমরা ওইভাবেই জামা কাপড় পরি। তো কোনো একটা ছবিতে যদি কোনো রকম ভাবে কোনো কিছু একটা অশ্লীলতাকে মার্কিং করা হয়, সেটা নিয়েও কিন্তু ওই ছবিটা যে তুলেছে তার লাইফ হেল্প করে দিতে পারে। হ্যাঁ, এবং কি সব করতে থেকে পারে? বড় ব্যাপার তার প্রাইভেসি নষ্ট, সেটা আমরা চাই না। এটা করার কোনো উপায় না না করে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা সংস্থা একটা কেস তো করতেই পারে। এটা মাসে একবার করে দিল্লি যেতে হবে, এই কোর্টটা হ্যাঁ। দিল্লিতে, আচ্ছা। মানে সমস্ত স্টেটের মানে দিল্লিতেই আসতে হবে। তো দেখুন তো, একটা ছবি তুলতে গেছে, একটা ছবি তুলতে গিয়ে এবার প্রতি মাসে একবার করে দিল্লি যেতে হচ্ছে হাজিরা। তো এরকম যাতে ঘটনা না ঘটে, যতটা সম্ভব এইগুলোকে এড়িয়ে যাওয়া হয়।
এটা নতুন জানলাম, এটা জানা ছিল না, এটা একদম নতুন জানলাম। এটা আমিও করেছি এইগুলো, আমি যে করিনি তা না, আমি তো জানি এটা 8-10 বছর হলো জানি, আমি তার আগেও এটা আমি একদমই তখন বাইক নিয়ে বেরাইনি, এমনি ঘুরতে গেছি। আমরা শুশুনিয়া পাহাড় ঘুরতে গেছিলাম ওই নাইট টু নাইট বাসে। তা আমিও তো সেই সময় ছবি অনেকেই কত তোলেন, আদিবাসী ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষেরই ছবি তোলেন, কিন্তু রুলসটা সম্পর্কে জানা থাকে না আমাদের কারোর। আমারই জানা ছিল না, আমি আজকে প্রথমবার জানলাম আমরা যেখানে যাব সেখানকার কালচার, সেখানকার মানুষের নিয়ম কানুন কালচার সবটা জানা গেল। মানে সমস্ত কিছু, ওদের ভাবনা চিন্তা, এগুলোকে সব রেসপেক্ট করবো, অনার করবো, তাহলে আমাদের জার্নি গুলো আরো সুন্দর হবে। প্রথম পর্বের দ্বিতীয় ভাগ এই অবধি ছিল। পরবর্তী ভাগে আমরা রথীনবাবুর থেকে তার সারা ভারত ভ্রমণের ব্যাপারে বিস্তারিত জেনে নেব, স্থান কাল পাত্র নির্বিশেষে, রাজ্য বিশেষে। এবং হ্যাঁ, তার বাইকের একটি ভীষণ ইন্টারেস্টিং গল্প আছে, সেটাও আমরা এর পরের বার জেনে নেব তার থেকে। এর পরের বার আমরা চেষ্টা করব রথীনবাবুকে লাইভে নিয়ে আসার, অথবা কোনো একটি সুন্দর জায়গায় গিয়ে তার থেকে আবার নতুন নতুন গল্প শুনে নেওয়ার। ধন্যবাদ।